ভাই আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আচ্ছা, তো আমি বর্তমানে মূলত ঢাকা ইউনিভার্সিটিতে আছি, পড়ালেখা করছি। তো বর্তমান যে প্রেক্ষাপট আপনি যেটা জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হলো, দেখেন, গত আমাদের যে স্বাধীনতা, বাংলাদেশ যে স্বাধীন হলো, সেটা আর 50 বছরের বেশি হয়ে গেছে অলরেডি। তো এই যে গত 50 বছরের অধিক সময়ে আমরা কিন্তু অনেক ট্রায়াল অ্যান্ড এরর দেখছি, শাসন ব্যবস্থার পরিবর্তন দেখছি, কিন্তু আসলে মানুষের যে প্রকৃত চেঞ্জ, প্রকৃত যে উন্নয়ন, সেটা কিন্তু হয় নাই। সেটা মূল কারণ হলো আমাদের এই যে বর্তমান সংবিধান। তো এই যে সংবিধান 72-এর বেসড, মানে 1972 সালের ভিত্তিতে যে সংবিধানটা প্রণীত হয়েছিল, তো এই সংবিধানটা আসলে মানুষের যে অ্যাজ এ নেশন আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো অ্যাড্রেসড হয় নাই। এই সংবিধানের মাধ্যমে ধরেন যে ভারত বলি কিংবা ব্রিটেন বলি কিংবা আমেরিকা বলি, এই যে বহিঃশক্তির যে প্রভাব আমাদের দেশের উপরে, যেটা অন্যতম একটা প্রধান কারণ মানুষের সমস্যা। তো এগুলোর ব্যাপারে কিন্তু তেমন কোনো দিক নির্দেশনা নাই, বরং এই সংবিধান আমাদের এই যে প্রভাবগুলোকে বলবৎ করে। তো আমাদের এই যে সংবিধানের 72-এর সংবিধান থেকে আমাদের বেরিয়ে আসাটা জরুরি আর কি। বরং আমরা যেটা চাই সেটা হলো যে, আপনি কোন সংবিধান চাচ্ছেন? জি, আমরা যেটা চাই সেটা হলো পরিপূর্ণ ইসলামের বেসিসে আপনার সংবিধানটা প্রণীত হবে। এবং সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে যে আপনার হিজবুত তাহরির উলামা বাংলাদেশ, তো আমাদের কাছে অলরেডি সংবিধান তৈরি করা আছে পরিপূর্ণ শরিয়ার আলোকে। একটা দেশ কিভাবে বাইরের শক্তি থেকে মুক্ত থাকবে, মানুষের যে অর্থনৈতিক যে সমস্যা আছে এগুলো থেকে বের হতে পারবে, এবং অ্যাজ এ নেশন আমরা পৃথিবীতে কিভাবে লিডিং একটা পজিশনে যেতে পারবো, সেই সকল বিষয়ে এই সংবিধানে প্রিন্সিপাল গুলা ইসলামী শরিয়ার আলোকে ডিজাইন করা হয়েছে। এটা একটা পয়েন্ট, আমাদের সংবিধান থেকে বের হওয়াটা জরুরি, এটা একটা পয়েন্ট। আচ্ছা, তারপরে যেটা বলবো সেটা হলো, দেখেন, এই যে সরকার গত 15 বছর ধরে ক্ষমতায় ছিল, এই সরকারের যতগুলো ক্রাইম ছিল, সেই সকল ক্রাইমের ভিতরে সবচেয়ে বড় ক্রাইম ছিল পিলখানা হত্যাকাণ্ড 2009 সালে যেটা হয়েছিল, যে ভারতের প্রত্যক্ষ ডিরেকশনে বিভিন্ন ভারতীয় দালাল, আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর বাহিনী কিংবা সরকারের ভিতরে যারা আছে, তারা আমাদের মেধাবী বিভিন্ন সেনা অফিসারদেরকে মেরে ফেলে নির্মমভাবে, এবং এভাবে আমাদের সেনাবাহিনীকে বন্দী করে দেয়। তো এই যে ভারতীয় যে প্রভাবটা, এটা থেকে আমাদের বের হওয়া জরুরি, এবং আপনার সেনাবাহিনীকে যে বন্দী করে দেওয়া হয়েছে এভাবে যে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হওয়াটা জরুরি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো, হাসিনা সরকার পতন হলে দেখা যাবে যে আপনার যে আমলাতান্ত্রিক যে কাঠামো এবং প্রশাসনের অনেক হাই লেভেলের অফিসিয়াল যারা আছে, তারা কিন্তু আপনার থেকে দিয়েছে। যেমন ধরেন, আমি যদি বলি যে আঞ্জুমান কালামের কথা, তো সে কিন্তু কুখ্যাত বেনজিরের মতোই দমন নিপীড়নের জন্য। তো নতুন যে গভর্নমেন্টের ফর্ম হলো, সেখানেও কিন্তু সে একটা বড় উচ্চ একটা পদ পেয়েছে আপনার সিআইডি বিভাগে। তো এটা তো আমরা কখনো আশা করি না যে এই ধরনের দমন নিপীড়নের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, যারা মেন ক্রিমিনাল, তারা অক্ষত থাকবে, তারা আপনার তাদেরকে অপসারণ করা হবে না, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে না। এটা তো আমরা কখনো চাই না, এবং আমাদের বিচার দাবি করি। এটা একটা। আচ্ছা, আর একটা ব্যাপার হলো যে, দেখেন, এই যে গত 15 বছরের যে অপশাসন বা জুলুম নিপীড়ন ছিল, মানুষের কিন্তু মানে রাগ ক্ষোভের অন্যতম একটা প্রধান কারণ হলো যে আমাদের দেশের উপরে ভারতের মানে অন্যায়মূলক প্রভাব, এবং আমাদের দেশের উপরে তারা যে অন্যায়ভাবে বিভিন্ন চুক্তি চাপিয়ে দিয়েছে, তারপরে আমাদের সেনাবাহিনীর ভেতরে, গভর্নমেন্টের ভেতরে ইনফিলট্রেট করেছে। তো এই ব্যাপারে কিন্তু মানুষের ভেতরে অনেক ক্ষোভের সঞ্চার করেছে। তো আমরা যেমন এই যে ভারতীয় প্রভাবও চাই নাই, আবার আমরা এটাও চাই না যে আমাদের দেশটা নতুন করে কোনো পশ্চিমা বলয়ে চলে যাক, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের দেশটা একটা স্বাধীন দেশ, স্বাবলম্বী দেশ হিসেবে থাকুক, বহিঃশক্তির প্রভাব দ্বারা মুক্ত। দেখেন, ভারত যে আমাদের ক্ষতি করবে, এটা তো আমরা সহজে বুঝতে পারি, এটা খুব এক্সপ্লিসিট একটা বিষয়।
কিন্তু আমেরিকার কথা যদি ধরি, তো আমেরিকাতে পুরো পৃথিবীতে তারা যে ক্ষতিটা করছে, এটা তো আমাদের যারা একটু চিন্তাশীল মানুষ, তারা সচেতন মানুষ, তারা কিন্তু এটা সহজে বুঝতে পারে। আপনি দেখেন আমেরিকা IMF বিশ্ব ব্যাংকের মাধ্যমে আমাদের দেশগুলোতে তারা জোর করে বেসরকারি করের নীতি চাপিয়ে দেয়। তো এই নীতির ফলে যেটা হয় যে আমাদের দেশগুলা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। তো আমাদের এই যে IMF ওয়ার্ল্ড ব্যাংক, দ্যাট ইজ আমেরিকার এই যে জোর করে চাপিয়ে দেওয়া প্রাইভেটাইজেশন নীতি, কিংবা ধরেন লোন চাপ, যে লোন দিবে এবং বিভিন্ন শর্তের সাপেক্ষে দিবে, তো একটা লোন পরিশোধ করতে গিয়ে আরেকটা জায়গা থেকে লোন নিতে হবে। এভাবে আমরা লোনের যে চক্র, এটাতে ঘুরপাক খেতে থাকবো। তো লোন চাপ থেকে বের হওয়াটা জরুরি। তো আমেরিকা কিন্তু এই টাইপের অনেক ধরনের আমাদের উপরে অন্যায্যভাবে প্রভাব বজায় রাখছে, এবং তারা আরো নতুন নতুন অনেক কিছু ধরনের তাদের দিকে চোখ আছে। যেমন ধরেন সেন্ট মার্টিনের দিকে আমরা জানি চোখ আছে তাদের, তারা মাথার বাড়ি বেরিয়ে সমুদ্র বন্দর, সেখানে তাদের চোখ আছে, যেখানে তারা সেনাঘাঁটি করার তাদের একটা পরিকল্পনা আছে। এবং এটা আমেরিকার যে বৈশ্বিক ফরেন পলিসি, যে আপনার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সেটার একটা অংশ, যে আপনার বৈশ্বিকভাবে চায়নাকে ঠেকিয়ে রাখা, এটা একটা। আরেকটা হলো যে মুসলমানদের যে আপরাইজিং, এটাকে ঠেকিয়ে রাখার জন্য তাদের একটা কোয়াড, একটা দলের মতো গঠন। তো আমেরিকা চাই বাংলাদেশে এখানে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করে। এটা যেহেতু বাংলাদেশ অংশগ্রহণ করে, এটা বাংলাদেশের ক্ষতি ছাড়া আর কিছুই না। দেখেন এই যে পরিবর্তন, এই টাইপের পরিবর্তন কিন্তু আপনার বর্তমানে আমরা পৃথিবীতে বহু দেশে দেখছি। আপনি যদি মিশরের কথা ধরেন, মিশরে যে আরব বসন্তের সময় যেটা হলো আর কি, সাধারণ মানুষ হোসনি মুবারকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনেক আন্দোলন করলো, অনেক কষ্ট, অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু স্বীকার করলো। দিন শেষে যেটা হলো, আপনার আমেরিকা কিন্তু তার গুরুত্ব ঠিকই বজায় রাখলো, এবং পরবর্তীতে আমেরিকা তার নতুন একটা এজেন্ট, যে ফাত্তাহ আল-সিসি, তাকে কিন্তু ক্ষমতায় আনলো, এবং এখনো সে ক্ষমতায় আছে। তো দিন শেষে কিন্তু সিস্টেমটা ঠিকই থাকছে, হয়তো চেয়ারের পরিবর্তন হচ্ছে। তো এই যে ব্যাপারটা, যে আমেরিকান গ্রিপটা বজায় রাখা, এটা যেমন মিশরে আছে, অন্যান্য মুসলমান প্রধান দেশেও আছে। আপনার আমি যদি দক্ষিণ আমেরিকার যে দেশগুলো আছে সেগুলোর কথা বলি, যেমন চিলি আছে, আর্জেন্টিনা আছে, নিকারাগুয়া আছে, মানাগুয়া আছে, ঠিক আছে। তারপর আপনার সাউথ আফ্রিকা আছে, আপনার পূর্ব ইউরোপিয়ান যেসব দেশগুলো আছে, কিংবা আপনার রাশিয়া আছে। যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার ফলে রাশিয়ার যে আমেরিকান যে ইকোনমিক আপনার শক থেরাপি, যেটা তাদের নতুন করে ইকোনমিতে অ্যাপ্লাই করে অ্যাজ অ্যান ইকোনমিক রিফর্মেশন। তো সেই জায়গা থেকে কিন্তু তারা অনেক ধরনের উদ্যোগ নেয়। যেমন ধরেন, যেটা আগে বললাম, যে বেশি বেশি প্রাইভেটাইজেশন করা, এটা একটা। তারপর আপনার মোর অ্যান্ড মোর লিবারেল ট্রেড একটা সিস্টেম তৈরি করা, এটা একটা আছে। তারপরে লোন চাপের ব্যাপারটা আছে। তো এইসবের কারণে কিন্তু অর্থনৈতিকভাবে পূর্ব ইউরোপিয়ান দেশগুলো পঙ্গু হয়ে গিয়েছে। তো আমাদের আসল এই ক্ষেত্রে যে কথা, সেটা আমরা বলবো যে আমরা যখন ভারতের প্রভাব থেকে মুক্তি হতে চাই, আবার আমরা এটাও চাই না যে কোনো পশ্চিমা প্রভাবে বা পশ্চিমা বলয়ের ভিতরে আমরা ঢুকে পড়ি। আমরা চাই